আচ্ছা গাইস, এই ফ্রিজ আর দোকান নিয়ে কাজের যেন খুব বেশি সমস্যা হইতেছিল। আমিও তো এবার একই ভুল করছি। আমার মা যাতে এবার গিয়া 1 লাখ টাকাটা পরিশোধ করে আসে। এদিকে বড় বউ আসলো কোত্থেকে? বড় বউয়ের কথায় কি আমার খালা টাকা দিছে বা দিবে? তো এখন এটার জন্য একেবারে মান সম্মান শেষ কিভাবে হইলো? আমার বড় বউরে কেউ যদি আজকে আইসা 5 লাখ টাকাও দেয়, ওর তো এটা ধরবে না, বলবো আমার জামাইরে দেন। ছোট বউ কিভাবে 2 লাখ টাকা নিল? যে আমি তো বড় বউকে ভালোবাসি, আমি ছোট বউকে দেখবো না, পরে আমার তো রাস্তা রাস্তা মানুষ হবে। আম্মু, আপনার যদি কিছু হয়ে যায় আমার নামে বাড়িটা দেন, আমার তো জীবনটা সেফ থাকবে। আমাদের বেশি দামি জিনিসের দরকার নাই, আমরা কোনো মতে বাচ্চা থাকতে পারলেই হয়েছে। আমাদের এখন লড়াই করে কষ্ট করেই বাচ্চা থাকতে হবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। আজকে একটা স্পেশাল রান্না করতেছিলাম যেটা অনেকেই পছন্দ করে, কিন্তু গাইস এই কচু রান্না করতে গিয়ে আমার হাত চুলকায় শেষ। পরে প্রথমে ভাবছিলাম যে শুধু সিদ্ধ করে রান্না করব, কিন্তু যে হাত যেভাবে চুলকাইতেছিল, পরে সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে আবার এই যে মাছ ভাজি করতেছি, মাছ ভাজির পরে কচুগুলো আবার ভাজবো যাতে গলা না চুলকায়। গাইস, আমি কিন্তু মাছ একদমই পছন্দ করি না, আর আমার জামাইও কিন্তু গাইস না পারতে খায় মাছ। যে মাছ খেতে হবে তাই একটু খাইছে, এছাড়া কিন্তু ওরকম ভাবে পছন্দ করে কিন্তু আমরা দুইজনের কেউই মাছ খাই না। উনি সব থেকে বেশি পছন্দ রোস্ট আর পোলাও, তারপরে ভুনা খিচুড়ি, মুরগির মাংস ভুনা, তারপরে আরো মাংসের যত আইটেম আছে সব উনি পছন্দ করে। আর আমি বেশি পছন্দ করি গাই শাকসবজি, এরপরে মাংস, এরপরে মাছ। তো আব্দুর রহমানের কি অবস্থা হয়েছে জানেন? আমি মাছ মাংস খাই না তেমন একটা, তার বাবা কোনো রকম মাছটা খায়, এই কারণে ও মাছই খেতে পারে না। মাছ খেতে গেলে ওকে 2-3 নলা ভাত খাওয়াবো, এরপরই ও উক দিতে বমি করতে চাইবে উক দিয়ে। তো আমি কোনো রকম ভাবে ওকে মাছ খাওয়ানো শিখাইতে পারতেছি না, আর ওরও মাছের প্রতি কোনো আগ্রহ নাই। ওকে একটু সবজি টবজি দিয়ে মেখে দিলে বা মাংস দিয়ে মেখে দিলে ও তাড়াতাড়ি খেয়ে ফেলে ভাত, কিন্তু মাছ নিলে ওর খাবার খেতে মনে হয় আধা ঘন্টা সময় লাগে। তো আপনারা আপনাদের বাচ্চাকে কিভাবে মাছ খাওয়ান অবশ্যই গাইস কমেন্ট করে জানাবেন, যাতে আমার একটু সুবিধা হয়। আর গাইস এদিকে আমি কচুটাও ভেজে ফেলছি, পেঁয়াজ ভাজিও হয়ে গেছে, মশলা দিয়ে দিব। মশলাটা কোনো রকম একটু ভুনা করে তারপরে কচুও দিয়ে দিব। এখানে রান্না হতে থাকুক, আর আপনাদের সাথে অনেক কথা বলার আছে, কারণ আপনারা অলরেডি জানেন যে আমার শাশুড়ি আম্মা সংসার আলাদা করে দিছে। আমি এই সংসারে আসার পর থেকে গাইস কিন্তু সংসার আলাদা, আবার নতুন করে সংসার আলাদা করতেছে। আপনাদের ভাইয়া দেখছেন ভিডিওতে যে সব কিছু কিনে আনছে, ওনাদের কোনো জিনিসই তো আমরা ধরতাম না, শুধু ফ্রিজটা ব্যবহার করতাম আর দোকানের টুকিটাকি জিনিস লাগলে আনতাম। তো এতটুকু জিনিস নিয়ে আমার শাশুড়ি আম্মা খোটা দিতে 2টা মিনিট তার মুখে বাঁধে নাই। তারা বউ শাশুড়ি নতুন কোনো কাহিনী খুঁজে পায় না, কি নিয়ে ঝামেলা করবে, এখন সংসার আলাদা করার জন্য উঠে পড়ে লাগছে। এমন করলে কি গাইস এই সংসারে থাকা যায় বলেন তো? তারপরে আমার নামে যে কত কত কথা, আমি নাকি ওকে সংসার করতে দেই না। আমি ওর জন্য সংসার ছেড়ে চলে গেলাম যে তুমি সুন্দর করে সংসার করো, যাতে তোমার কোনো কষ্ট না হয়। আমি তোমাকে আনছি, আমি তোমার জীবন যাতে কোনোভাবেই নষ্ট না হয়, সেই কারণে আমি আমার ছেলেকে নিয়ে চলে গেলাম। শুরুর দিকে জামাইয়ের সাথে আমি কোনো প্রকার যোগাযোগ করি নাই, তখন ওর জামাইকেও নিজের মতন করে নিতে পারতো না, কইরা নেয় নাই কেন গাইস? সবসময় খালি বউ শাশুড়ি মিলে আমার উপরে দোষ চাপাই দেয়। গাইস তার ছেলে কেন সুদ করে টাকা আনছে এটাও নাকি আমার দোষ। ছোট সতীন গাইস কিভাবে যে ব্লগে হাসছে, আমাদের কাছে টাকা নাই, আমরা এক্সট্রা 2000 টাকা দিতে পারবো না, টাইম চলে গেলে সেমিস্টার ফি দেওয়ার টাইম চলে গেলে 2000 টাকা এক্সট্রা দিতে হবে, আমাদের কাছে ওই টাকাটাও নাই, এই জন্য হাসতেছিল। তার কাছে এই টাকা পয়সা কোনো ব্যাপারই না। তো এখানে টাকা পয়সার কি, আমার জামাইয়ের ইমেজটাও তো খারাপ হবে, ভার্সিটিতে ডেট চলে গেছে তারপরে গিয়ে টাকা দিছে, এই কথাটা তো কেউ চিন্তা করে নাই। আমার জামাই শুরু থেকেই বলছি যে নত হয়ে ছোট সতীনের কাছে যাবে, তারপরে ছোট সতীন টাকা দিবে, তাদের নিজের মুখেরই কথা যে জামাই যাওয়ার পরেই তারা টাকাটা দিবে। তো জামাই তো নত হইতে চায় না, জামাই সুদ করে হলেও টাকা আনছে। আমি তো শিখাই দেই না, আমি তো বলছি আপনার যেটা ভালো মনে হয় আপনি ওইটাই করেন, আমি তো কোনো কিছু শিখাই দেই নাই তারে, শুধু শুধু আমারে এসে দোষ দেন কেন? আর শাশুড়ি আম্মা সব সময় যে দেখেন না ভিডিওতে আয়শা আগে ছোট সতীনকে ডাক দিবে, আমাতুরকে ডাক দিবে, আব্দুর রহমান যে বাসায় আছে একটার দিন ডাক দিছে ফল নিয়ে আইসা খাবার নিয়ে আইসা নাতনিরে খুঁজতেছে, তাহলে নাতিটা গেল কই গাইস? নাতির জন্য তো একটা দিন খাবার নিয়ে যায় না, তাহলে নাতি
দাদুর প্রতি কিভাবে ভালোবাসা আসবে বলেন। যাই হোক, আমি এই বিষয়ে তেমন বেশি কিছুই বলবো না তাদেরকে নিয়ে। তারা ভিডিওতে এসে এত বাজে বাজে কথা বলে আর অপবাদ দেয়, আমি কিন্তু গাইস ওই তুলনায় কোনো কথাই বলি না। যতটুকু পারি চুপচাপ থাকার চেষ্টা করি, এটাই তাদের সহ্য হয় না। আচ্ছা গাইস, এই ফ্রিজ আর হচ্ছে দোকান নিয়ে কাজের যেন খুব বেশি সমস্যা হইতেছিল। তো এখন নিচতলা থেকে পারলে আমি দোকানটাই তিনতলায় নিয়ে আসতাম, এখন সেটা তো সম্ভব না। তো ফ্রিজটা আমি আম্মুর রুম থেকে আমাদের ভিতরের স্পেসে নিয়ে আসছি, মানে ভিতরের ফ্ল্যাটে নিয়ে আসছি। তো আম্মুর রুমে আর বড় বউ যাবে না ফ্রিজ ধরতে। তো দাঁড়ান, বাকি কথা আমি আপনাদেরকে সব কিছু আস্তে আস্তে বলতেছি। ফ্রিজটা এখন থেকে আমাদের ফ্ল্যাটেই থাকবে। বড় বউ আম্মুর রুমে শুধু যায় এই ফ্রিজের কারণে। তো ফ্রিজ যেহেতু এবার আমার ফ্ল্যাটে আছে, তো আর কোনো সমস্যা নেই, ভিতরের ফ্ল্যাটে থাকবে। আর এই দরজা সবসময় খোলাই থাকে, আমার পিছনে যে দরজাটা দেখতে পারতেছেন, আম্মুর যখন যা লাগে এখানে এসে নিয়ে যেতে পারবে, বড় বউ ইউজ করতে পারবে। শুধু আম্মুর রুমে আর যাইতে হলো না, এই ঝামেলাটা থেকে আমরা রক্ষা পাইলাম। আম্মুর রুমে গেলেই কিছু একটা হারাইলে, ধরেন বাবুর একটা জিনিস এদিক সেদিক রেখে দিছে, সেটাও নাকি আমার বড় বউ চুরি করছে। তো কত কথা যে শুনতে হয়, এখন থেকে আর কারো কোনো কথা শুনতে হবে না। ফ্রিজ আমি নিয়ে আসছি, ফ্রিজ এখন থেকে এখানেই থাকবে। আচ্ছা গাইস, আমি কালকে রাতেই ব্লগ আপলোড করতাম বিষয়গুলো নিয়ে, কিন্তু এই যে ফ্রিজটা টেনে এনে আমি আর বড় বউ দুইজনের অবস্থাই খারাপ হয়ে গেছে। আমরা দুইজন মানুষ এই ফ্রিজটা টাইনা আনছি। ফ্রিজটা কিন্তু ভালোই ওজন, মানে অন্যান্য জিনিস কিন্তু সহজেই নিয়ে আসা যায়, কিন্তু একটা ফ্রিজ, তারপর আলমারি, এইসব জিনিস সরাইতে দম বের হয়ে যায়। তো ফ্রিজটা অনেক কষ্ট করে আনছি, নিচে দিয়ে একটু ড্যামেজও হয়ে গেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত আনতে পারছি, এটাই হচ্ছে বড় কথা। তো ফ্রিজটা যখন আনছি তখন আম্মু বাসায় ছিল না। তো আম্মু আসলে না জানি এটা নিয়ে আবার কি করে। তো কিছু করার আমি কোনো কারণ দেখতেছি না। আম্মু কি বলছে, আমরা যা তার দোকান ব্যবহার না করি, তার ফ্রিজ ব্যবহার না করি। তো তার ফ্রিজ ব্যবহার করতে সমস্যাটা কি? ফ্রিজ তো মানুষ পাশের বাসায় গিয়ে শুদ্ধ ব্যবহার করে আসে, ঠিক না? যাদের বাড়িতে ফ্রিজ নাই, বাড়িওয়ালার বাসায় রাখে, পাশের বাড়িতে রাখে। তো ফ্রিজ ব্যবহার করতে সমস্যা কি? সমস্যা হচ্ছে মেইনলি বড় বউ কেন আম্মুর রুমে যায়, তো এটা ছিল সমস্যা। এখন এই সমস্যাটা আমি দূর করে দিলাম। ফ্রিজটা এমন জায়গায় রাখছি, এটা হচ্ছে এখন ঘরের সবাই ব্যবহার করতে পারবে, নিচতলার মানুষ এসে ব্যবহার করতে পারবে, কারো কোনো সমস্যা নাই। আম্মুর রুমে থাকলে আম্মু বলছে ফ্রিজ তালা মেরা যাবে, তো এটা তো আর সেই ফ্রিজ না যে তালা মারতে পারবে। তো তালাটা কি মারবে? আম্মু রুম তালা মারবে। রুম তালা মেরে গেলে আমাতুর ওই রুমে যাবে, আমাতুরকে তো তাদের রুমে যাইতে কোনো সমস্যা নেই, আমাতুরই যাবে কিভাবে? তো সব কিছু মিলে তাদের সুবিধার কথা চিন্তা করেও আমি ফ্রিজ নিয়ে আসছি। তো ফ্রিজ নিয়ে যাতে আর কোনো সমস্যা না হয়, আমি আশা করি আম্মু বাড়িতে আইসাও যদি তাদের কোনো মান সম্মান থাকে, এই ফ্রিজ নিয়ে যাতে আর ঘেনা পেঁচাল না করে। এখন অনেকে আমাকে পাল্টা প্রশ্ন করবেন, তো আপনি ফ্রিজ নিয়ে আসলেন, আপনার কেমন মান সম্মান? আরে ভাই, ফ্রিজ আমাদের বাড়িতে দুইটা, একটা হচ্ছে দোকানে আছে, আমাদেরকে কিন্তু দোকান ধরতেও না করছে। আমাদের দোকানে আরও একটা ফ্রিজ আছে, তারা ওইটা ব্যবহার করবে, তাদের তো দোকানে যাওয়া নিষেধ না। ছোট বউয়ের তো দোকানে যাওয়া নিষেধ না, আম্মুর তো নিষেধ না, তারা দুইজন দোকানেরটা ব্যবহার করবে। দরকার হলে দোকানের ফ্রিজ উপরে নিয়ে আসুক, দোকানে ফ্রিজের মাল তেমন একটা বিক্রি হয় না। জানেন, কিছুদিন আগে দোকানের ফ্রিজে যায় দেখি আমি হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, অনেক কিছু রেখে দিছে, উপরের ফ্রিজে রাখে নেই। বড় বাইনা যদি রান্না করে ফেলে, এই জন্য তিনতলার ফ্রিজে রাখে নেই, দোকানের ফ্রিজে রাখছে। তো দোকানের ফ্রিজের প্রতি তাদের এত ভালোবাসা, এখন ব্যবস্থা করে দিলাম সব কিছু নিয়ে দোকানে রাখুক, এই ভিতরের ফ্রিজে তাদের রাখতে ইচ্ছে হলে রাখবে। আর যদি তাদের মনে ভয় থাকে এখানে কিছু রাখলে তো আমার বড় বউ খেয়ে ফেলবে, তাহলে এই ফ্রিজ যাতে তারা না ধরে, তারা দোকানের ফ্রিজ ইউজ করবে। আর তাতেও যদি না হয়, তাদের কাছে তো অনেক টাকা আছে, আমি তো আমার সেমিস্টার ফি, সুদের টাকা আনছি, এটা আনছি, সেটা আনছি, এই ব্যাপারে কথা বলতেছি। তো আমার সেমিস্টার ফি তো আমিই দিছি, ঠিক আছে, 1,10,000 টাকা তো আমিই দিছি। তো তারা তো 1,10,000 টাকা আমার দিতে হইলে এই টাকা দিয়ে এখন একটা ডাবল ডোরের ফ্রিজ কিনে আনুক। ফ্রিজ নিয়ে যাতে আর কোনো ঘেনা বেচাল না করে, যদি তাদের লজ্জা শরম থাকে। ফ্রিজের আমার সম্পূর্ণ অধিকার আছে, ফ্রিজ আমারটা আমি নিয়ে আসছি, কারণ তাদের ফ্রিজ আছে। ফ্রিজে কেন আমার অধিকার আছে এই কথাটা বললাম, আমাদের বাড়িতে দুইটা ফ্রিজ। তো দুইটা ফ্রিজ থাকলে কি হয়, সাধারণ নিয়ম কি, একটা আমার ছোট বউয়ের, একটা আমার বড় বউয়ের। তো এই নিয়মে একটা ফ্রিজ কিন্তু বড় বউয়ের অধিকার রাখে, এটাই নিয়ম। এখনো তো আমার মা নিজের মুখেই বলছে যে তেজ্যপুত্র করে দেওয়ার এখন আর কোনো নিয়ম নাই। তো তেজ্যপুত্র তো করতে পারবে না, যতদিন না সম্পত্তি কারো নামে দিয়ে দিতেছে ততদিন তো আমি অধিকার খাটাবই। পারলে ছোট বোন নামে সম্পত্তি সবকিছু দিয়ে দেখ, তখন তো আমরা এই বাড়িতেই থাকতে পারবো না, আর অধিকার খাটাবো না। তো এখানে আবার আমার মা 6 মাস টাইম দিছে, 6 মাসে নাকি আমার বাড়ি থেকে বের করে দিবে, মানে কি ছোট বড়ে বাড়ি দিয়ে দিবে, 6 মাসের টাইম দিছে আমারে। তো এই ব্যাপারেও পরে কথা বলতেছি, আমি আগে ফ্রিজের অধিকারটা নিয়ে কথা শেষ করি। এই বাড়িতে এখন যা আছে, যেই জিনিস দুইটা, একটা হচ্ছে আমার ছোট
ছোট বইয়ের একটা বড় বইয়ের, এভাবেই তো ভাগ হবে। তো ভাগ যেহেতু এইভাবে হবে, নিচতলার ফ্রিজটি একটু কম দামি, এখন আমি তো নিচতলা থেকে আর তিনতলা উঠাইতে পারবো না। আম্মু রুম থেকে এই রুমে আনতে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ মাঝখানে এতটুকু উঁচা উঁচা একটু বেড়া দাও দরজাগুলোর সামনে, এতটুকু উঁচা উঁচা মানে পুরো দরজা কভার করা একটা বাউন্ডারি দেওয়ার মতো ছোট্ট করে। তো এই উঁচাটার কারণে ফ্রিজ উঠাইতে নামাইতে অনেক কষ্ট হয়েছে। ফ্ল্যাট থাকলে তো ধরেন টেনে টেনে নিয়ে নেওয়া যায়, সেই কাজটা করতে পারি নাই, তো ফ্রিজ টানতে অনেক বেশি কষ্ট হয়েছে। তো নিচতলা থেকে উঠাইতে পারলে আমরা কম দামে টেনে নিতাম, আমাদের বেশি দামি জিনিসের দরকার নাই, আমরা কোনো মতো বাচ্চা থাকতে পারলেই হয়েছে। আমাদের এখন লড়াই করে কষ্ট করেই বাচ্চা থাকতে হবে। একটা জিনিস গাইস আপনাদেরকে বলি, 6 মাস টাইম দিছে না, এটা শুধু আমাদেরকে দেয় নাই, আপনাদেরকেও দিছে। আপনারা যত বেশি ভালোবাসা দেখাইতে পারেন দেখান, 6 মাসে ইনশাল্লাহ আমরা আলাদা একটা ছোট্ট টিনের ঘর হইলেও কইরা চলে যাব। যদি তারা ঠিক না হয়, তারা আমাদেরকে 6 মাস পরে বাড়ি থেকে বের করে দিবে বলছে না, আমরা তো 3 তলা বাড়ি করতে পারবো না, ছোট্ট একটা টিনের ঘর হইলেও কইরা চলে যাব, যদি তারা এমন বাড়াবাড়ি কন্টিনিউয়াস করে। তো 6 মাস টাইম পেয়েছি, 6 মাস অনেক। 6 মাস বাসা ভাড়া দিলেও 20,000 টাকার নিচে এখন একটা ভালোবাসা পাওয়া যায় না। আব্দুর রহমান, আমাতুর রহমান, দুই ভাই বোন যত স্পেস নিয়ে খেলাধুলা করে, পুরো ছাদে খেলে, আলাদা রুমে খেলে, এত ওদেরকে তো কষ্ট দেওয়া যাবে না। এইরকম শান্তির একটা বাসা নিতে 20,000 টাকা মিনিমাম লাগবেই। তো 20 করে সেভ হইলে আমাদের 1,20,000 টাকা সেভ হবে 6 মাসে। আর কিছু টাকা হলে আমাদের গ্রামে যে জমি আছে সেখানে একটা ছোট্ট টিনের ঘর তুলেও থাকতে পারবো। গ্রামের জমি তো আমার দাদা দাদুর নামে, আমার দাদা দাদুর কাছে আমার মা বললো না যে দাদা দাদু আমাকে মেনে নেয় নাই, সে কেন শাশুড়ির সাথে সংসার করতে পারে না। তো এটা আপনারা এক পক্ষের কথা শুনলে কিছুই বুঝবেন না, আমার দাদা দাদুর কথা শুনলে আমার মনে হবে আমার দাদা দাদু ঠিক বলতেছে। আচ্ছা, আমার একটু ঠান্ডা লাগছে, কথা হয়তো আপনারা বুঝতেছেন না। আমি যেটা বলতে চাইতেছি, আম্মু কিন্তু কালকের ভিডিওতে অনেক কথা বলছে যে কেন আমার মা শ্বশুর শাশুড়ি মানে আমার দাদা দাদুর সাথে মিলে থাকে না, কেন আমার দাদা দাদুকে আমার মা মেনে নেয় নাই, তারপর হচ্ছে আমার মা কেন শ্বশুর বাড়িতে থাকে না, কেন শ্বশুর শাশুড়িকে তার নিজের বাড়িতে রাখে না, এমন অনেক কথা বলছে। আমার মার কথা শুনলে তো মনে হবে আমার মা সব ঠিক বলতেছে, কারণ আপনারা তো আমার দাদা দাদুর কথা শুনেন নাই, তো দুই পক্ষের কথা শোনা ছাড়া কিছু বুঝবেন না। এখন আপনারা বুঝেন কেমনে কে ঠিক কে ভুল, বড় বউয়ের কথাও শুনতেছেন, ছোট বউয়ের কথাও শুনতেছেন, দুইজনের আপনার যারা ভালো লাগে আপনি তারা সাপোর্ট করবেন। কেউ ছোট বউকে সাপোর্ট করবে, কেউ বড় বউকে সাপোর্ট করবে, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মা একপাক্ষিক কথা বললে তো হবে না। আমার দাদা দাদু যদি কখনো ক্যামেরার সামনে আসে তখন আপনারা বুঝবেন কে ঠিক কে ভুল। এখন ওই সব চিল্লাচিল্লি করে লাভ নেই, ওই সব কথায় আমি যাব না। আমার বিশ্বাস আমার দাদা দাদুকে আমি যতটুকু দেখছি, যতটুকু চিনি, আমি যদি আজকে গিয়ে বলি দাদু আমি গ্রামের জমিতে একটা ঘর তুলবো, তুমি আমার সাথে এসে থাকো, আমার দাদু বিশ্বাস করেন আমার সাথে এসে আমার গ্রামের বাড়িতে থাকবে, এতটুকু আমার বিশ্বাস। এখন বাকিটা আল্লাহ জানে। তো আমার দাদা দাদুর কাছে যদি আমি গ্রামের জমি চাই, মানে আমার নামে লিখা তো আর দিবে না, আমি যদি থাকতে চাই একটা ঘর তুলে আমাকে জীবনেও না করবে না। তো 6 মাসে তারা এই টাইম দিছে না, 6 মাস পরে আমি ইনশাল্লাহ যদি ঝামেলা কন্টিনিউয়াস হয় আমি হচ্ছে গ্রামে একটা টিনের ঘর তুলবো। আপনারা আমাকে দোয়া করেন, এই 6 মাস আপনাদেরও সময়। একটা টিনের ঘর তুলতেও কিন্তু গাইজ 2-3 লাখ টাকা লেগে যাবে, না লাগলেও 2-3 লাখ টাকা 5 লাখ টাকা লেগে যাবে। তো আপনাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব না। এখন আপনারা তো আমাদের সরাসরি টাকা দিতে পারবেন না, তো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না, প্লিজ এই মুহূর্তে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, আর লাভ ইমোজি হলেও কমেন্ট করবেন যদি লেখা কিছু করতে না পারেন, আর লিখতে পারলে তো আরও ভালো। তো এখন আবার কথা, সাবস্ক্রাইব দিয়ে কিন্তু টাকা আসে না, কিন্তু সাবস্ক্রাইব যত বাড়বে চ্যানেলটার মান তত বাড়বে, তো মানুষের কাছে জিনিসটা তত বেশি গ্রহণযোগ্যতা পাবে, ইউটিউব আরও ভালো নজরে দেখবে। তো প্লিজ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, আর ভিডিওগুলো পুরো দেখার ট্রাই করবেন, পারলে 2-3 বারও দেখবেন, দিনে ফ্রি টাইমে চালায় রাখবেন। যাই হোক, আর সাবস্ক্রাইব করার কথা বলবো না, আপনারা একটু পাশে থাকেন, শুধু এতটুকুই বলবো, তারপর আমি পরবর্তী কথায় যাই। গাইজ, কথা অনেক এলোমেলো হয়ে যাচ্ছে, আমি এখন মূল কথা বলে ভিডিওটা শেষ করে দিব। আমার আম্মুর কথা যেহেতু আসলো আর দাদা দাদুর কথা যেহেতু আসলো, আরেকটা ছোট্ট কথার অ্যান্সার দিয়ে দিই। আমি কিন্তু একটা কথা প্রায় বলি, আমার মা আর হচ্ছে ছোট বউ প্রায় সেম ক্যাটাগরির মানুষ, তো মানে তাদের আচার আচরণ অনেকটা মিল, তাদের চেহারা অনেকটা মিল, এটা অলৌকিকভাবে, যদিও তারা আপন কিছুই না, শুধু এক এলাকার মানুষ, এতটুকুই তাদের মধ্যে মিল। এখন এদিকে এক এলাকা বলতে কি একই গ্রামের না, আবার শুধু কুমিল্লা জেলার মানুষ। তো যাই হোক, এখন আমি যে জিনিসটা বলতে চাইতেছি, আমার মা কালকের ভিডিওতে একটা কথা বলছে যে আমার দাদা দাদু যদি আমার বাবাকে সম্পত্তি লিখে দেয় বা তাকে সম্পত্তি দেয় বা আমাকে দেয়, মানে আমাদের 3 জনের মধ্যে একজনকে সম্পত্তি আমার দাদা দাদু যদি দেয়, তখন আমার মাও আমার দাদা দাদুকে দেখে রাখবে, এই বাড়িতেই না রাখবে। আমার মা কিন্তু অনেক টাকা
যাই টাকা কামায় মাশাল্লাহ, উনি হচ্ছে দাদা দাদুকে কিন্তু কোনো টাকা দেয় না। তো এটা হচ্ছে আমার মা তখনই দিবে যখন তারা সম্পত্তি দিবে। তো এদিকে একটা জিনিস কিন্তু আমার ছোট বউয়ের সাথেও মিলে গেল, যে আমার ছোট বউ কিন্তু প্রায় প্রায় বলে যে আম্মু আমার এই বাড়িটা লিখে দেন, আমি সব কিছু দেখা রাখবো, সব কিছু মানে ম্যানেজ করবো। মানে দুইজনেই চায় তাদেরকে সম্পত্তি লিখে দেওয়া হোক। মানে মিল পাইছেন, আম্মু কিন্তু কালকের ভিডিওতে এটা বলে ফেলছে। যদিও আম্মুর বলাটা একটু লজিক্যাল, কারণ হচ্ছে আমার দাদা দাদু কিন্তু অলরেডি সম্পত্তি আমার হচ্ছে ফুফুকে লিখে দিছে। আমার দুই ফুফুকে আমার দাদা দাদু অলরেডি 40% মতো জায়গা দিয়ে দিছে। তো বাড়ির জমি দিছে, বাড়ির জমির দাম তো অনেক বেশি। ক্ষেতের জমি দিছে, মানে জমি চকের জমি যেখানে ওই যে চাষবাস করে ওই ক্ষেতের জমি দিয়ে দিছে, 40% অলরেডি দিয়ে দিছে। তো এদিকে হচ্ছে আমার মা চাইতে পারে, একটা লজিক আছে, কিন্তু আমার ছোট বউ কোন লজিকে চায় যে বাড়িটা দিয়ে দিতে এটা সেটা। আমার ছোট বউ এই লজিক দেয় যে আমি তো বড় বউকে ভালোবাসি, আমি হচ্ছে ছোট বউকে দেখবো না, পরে আমার তো রাস্তা রাস্তায় মানুষ হবে, আম্মু আপনার যদি কিছু হয়ে যায় আমার নামে বাড়িটা দেন, আমার তো জীবনটা সেফ থাকবে। তো আমার ছোট বউ এইভাবে, মানে সবার কাছে একটা না একটা যুক্তি আছে, ঘুরে ফিরে দুইজনের ওই যে জমি লাগবে, সবারই হচ্ছে সম্পত্তি সম্পত্তি। তো যাই হোক, আমি এই দিকে আর বেশি কিছু বলবো না, তাহলে তারা তেলে বেগুনে আরো জ্বলে উঠবে। অলরেডি এমনি অনেক জ্বলনের মধ্যে আছে। আমি বলছিলাম আমি সেমিস্টার ফিটা দিয়ে আসছি না, এতগুলো টাকা টাকা দেখলে তাদের মাথা নষ্ট হবেই। তো নষ্ট হয়েছে, সেটা কোনো ইস্যু না। আমি যেই প্রশ্নের উত্তরটা আজকে দিব, তারা যেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি অপবাদ দিছে, আমি আর বড় বউ সুদে টাকা উঠাইছি, সুদের টাকা উঠে মান সম্মান সব শেষ করে দিছি। আরে ভাই, মান সম্মান তো ধরতে গেলে অনেক আগেই শেষ। যেটা আমি বলতে চাইতেছি, দ্বিতীয় বিয়ে করলে তো এমনিই মান সম্মান শেষ, তার উপর হচ্ছে ছোট বউয়ের মতো এত মানে সাহসী ডেঞ্জারাস একজন মেয়ে, তো সেখানে মান সম্মান টিকে থাকবে এটা আশা করা যায় না। সুদে টাকা উঠাইছি, সুদে টাকা উঠাইতে আমি বাধ্য হয়েছি। আমার খালা যার কাছ থেকে আমি টাকাটা আনছি সে কিন্তু অনেকেরই টাকা দিছে। আমি কিন্তু বলি নাই খালা আমারে সুদে এনে দাও, আমি বলছি তুমি আমার 1 লাখ টাকা দিতে পারবা কিনা। তো উনি আমার এত কিছু বলে নাই যে সুদ দিবে না এটা দিবে, উনি ফার্স্টে বলছে যে দেখি টাকা ম্যানেজ করতে পারি কিনা, পারলে তোমাকে আমি জানাবো। তো পরে আমারে জানাইছে যে 1 লাখ টাকা আমার উঠাই দিবে, আমি যাতে প্রতি মাসে 10,000 টাকা করে দেই, আমি যাতে 1 লাখই দিই, বাকি যা খরচ আছে এটা উনিই করবে। তো এটা উনি এইভাবে আমারে বলছে, বাকি যা টাকা পয়সা লাগে এটা উনিই দিবে। তো আমি ধরে নিয়েছি এটা যদি স্বর্ণকারের থেকে আনে বা ওই যে যারা কিস্তি দেয় তাদের থেকে আনে, এটা তো এখন খালা অনেকেরই দেয়, তো আমারে দিলে সমস্যা কি আমার এই বিপদে। তো যদিও ঠিক না, হ্যাঁ সুদ এটা অনেক খারাপ একটা জিনিস, অনেকেরই দিছে আমারও দিছে। আর আমি কিন্তু সুদের টাকাটা আমার দিতে হইতেছে না, আমি শুধু আমার 1 লাখ টাকাটাই দিব প্রতি মাসে 10 করে। তো এখন এটার জন্য একেবারে মান সম্মান শেষ কিভাবে হইলো? এমন তো না আমার খালা শুধু আমার জন্যই গেছে, উনি এটা আগে আরো 100 জনের দিয়ে আসছে, এখন আমারে দিল। তো এতে তো মান সম্মান শেষের আমি কিছু দেখি না। যেইভাবে হাইলাইট করে একটা তিলের তাল বানায়, এত বাড়াবাড়ি করা আসলে ঠিক না। তো তারা যে কাজটা করলো, ছোট বউর মান সম্মান আছে, ছোট বউ যে টাকাগুলো নিজের কাছে নিয়ে রাইখা দিছে, স্বামীরে দেয় নাই, স্বামীর টাকাও ধরে কিভাবে? আমার বড় বউরে কেউ যদি আজকে আইসা 5 লাখ টাকাও দেয়, ওর তো এটা ধরবে না, বলবো আমার জামাইরে দেন। ছোট বউ কিভাবে 2 লাখ টাকা নিল? তো ওইটা তাদের মাথায় ঢুকে না, তাদের মাথায় ঢুকছে আমি কেন গ্রামের বাড়িতে গিয়ে টাকা আনছি। তো এদিকে বড় বউ আসলো কোত্থেকে? বড় বউয়ের কথায় কি আমার খালা টাকা দিছে বা দিবে? তো বড় বউ কিভাবে সুদ আনলো? জিনিসটা তো আমি আনছি, আর আমিও তো ওই হিসাব করে আনি নাই, আমি আনছি খালা অনেকেরই দেয়, তো আমারে দিবে, এটা খালা বাকি টাকাটাও দিয়ে দিবে, আমার তো এদিকে কিছু করতে হইতেছে না। এটা নিয়ে এত বাড়াবাড়ির কিছু নেই। আর আমার মা একটা কথা বলছে না, যে সে আমার দাদার বাড়ির লোকজন অনেকে সুদে টাকা উঠাইছে, আমার মামার অনেকে টাকা উঠাইছে, আমার মার ঘুম হইতো না, আমার মা তাদের টাকা গিয়ে পরিশোধ করে আসছে, এবং আসলেই আমার মা পরিশোধ করে আসছে। আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে কি আমি যখন 6-7-এ পড়ি, আমার মারে আমি দেখছি নিজের বেতনের টাকা জমা জমা গিয়ে কিস্তি ভেঙে দিয়ে আসছিল আমার মামার, তারপরে অনেকেরই দিছে, আমি 3-4 জন আমি নিজের চোখেই দেখা। তো এবার হচ্ছে আমি আমারটা দেখতে চাই, আমিও তো এবার একই ভুল করছি। আমার মা যাতে এবার গিয়া 1 লাখ টাকাটা পরিশোধ করে আসে। আমার মার না ঘুম হয় না, বাইরের মানুষ মানে আমার আত্মীয়, নিজের ছেলে তো না, একেবারে আত্মীয়, নিকট আত্মীয়, তাদের ঋণ গিয়া মুক্তি করে আসতে, সেটার জন্য তাদের ঘুম আসে না, আমার মা ঘুমাইতে পারে না। তো নিজের ছেলে তো টাকা উঠাইছে, এত কথা বলার তো দরকার নাই, এখন ঘুমাইতেছে কেমনে? আজকে রাতেও তো নিশ্চয়ই ঘুম হয় নাই। তো আমি আশা করব আজকে দিনের মধ্যেই, আমি তো সকাল 8টায় ভিডিওটা ছাড়বো, ভিডিওটা দেখার পরে দিনের মধ্যেই যেন গিয়ে তারা টাকাটা দিয়ে আসে। টাকা তো আসি, 1 লাখ টাকা সুন্দর মতো গিয়া হচ্ছে কিস্তিটা দিয়ে আসে, পরিশোধ করে আসে। আমার আর 10 মাস টানতে হবে না, তো তারাও শান্তিতে ঘুমাইতে পারবে। টাকা পরিশোধ না করলে তো আমার মার ঘুম হয় না, বাইরের মানুষের জন্যই, তো নিজের ছেলের জন্য তো আরও আগে ঘুম হবে না। এত কথার কোনো দরকার নাই, সুন্দর মতো গিয়ে টাকাটা পরিশোধ করে আসো।
আমি এটাই আশা রাখবো। আর যদি সেটা করতে না পারো, আলগা বকবক করে প্রতিদিন কোনো লাভ নাই, নিজেদের মতো থাকেন। আমি তো বলেই দিছি, আমার 6 মাস কেন 60 বছরের সময় দিয়েও লাভ নাই। ছোট বউ যতদিন না সংশোধন হবে, ছোট বউর ঘরে আর যাবো না। 1 মাসের টাইম দিয়েছিলাম, এখন আমার মনে হয় এটা 1 বছর পারাই যাবে। ছোট বউ তো ঠিক হইতেছে না। ছোট বউ এখন কি আশায় আছে জানেন? এই যে আমার সাথে আম্মুরে তো পুরাই হাত করে ফেলছে এখন। এই আমার সাথে ঝামেলা করতে করতে বাড়িটা শেষ পর্যন্ত নিয়ে নিতে পারে। তো নেক, আমি আর বড় বউ কষ্ট করে বাঁচতে পারি। বড় বউ অনেক কষ্ট করে বড় হয়েছে। বড় বউ তো জানেন ভাড়া বাসায় থাকতো, তাও খুব ভালো ভাড়া বাসায় না, ছাদে, মানে ছাদের, আমাদের বাড়িতে ধরেন ছাদে একটা ঘর উঠাই দিছি, এরকম ঘরে ভাড়া ছিল অনেক দিন। এখন একটা ভালো পরিবেশে থাকে। এখন ওরা 2-3 রুমের একটা ফ্ল্যাট নিয়েছে। আস্তে আস্তে মানুষের সময় উন্নত হয়। বড় বউয়ের বড় বোনের বিয়ে হয়েছে মেরিন ইঞ্জিনিয়ারের সাথে, তার হাজবেন্ড মাসে মাসাল্লাহ 1 লাখ টাকা ইনকাম করে। ওদের পরিবারটাও ঘুরে দাঁড়াইছে, অনেক কষ্ট করে ওরা বড় হয়েছে। তো বড় বউ কষ্ট করতে জানে। আমি জীবনে কষ্ট করি নাই, আমি আমার বড় বউয়ের জন্য কষ্ট করব এখন। তো আমিও তো আমার মার একটা মাত্র ছেলে ছিলাম, আমার জীবনে কষ্ট করতে হয় নাই। তো এখন ছোট বউয়ের জন্য আমার কপালে কষ্ট লেখা আছে। তো বেশি সুখ পাইতে গিয়ে হচ্ছে এখন আমার বেশি কষ্ট পাইতে হয়। 2 বউ বেশি সুখের জিনিস না, মারে 2টা বউ অত সুখ আর সুখ। এখন দেখেন আসলে সুখ কতটা। নিজের বাড়িতে নিজে থাকতে পারি না, গিয়া টিনের ঘর উঠানোর চিন্তা ভাবনা করতেছি। তো সমস্যা নাই, বড় বউয়ের জন্য আমি কষ্ট করতে রাজি আছি। আপনারা শুধু একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনে আরও অনেক ধামাকা আসতেছে। আজকে এখানেই রাখি। আল্লাহ হাফিজ।